একজন ব্যক্তিত্ব সম্পন্ন, জ্ঞানী, বুদ্ধিদীপ্ত, তার পেশার প্রতি নিজের আত্মবিশ্বাস, সম্মানবোধ এবং নিজের দায়িত্বশীলতা থেকেই যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজের পেশাকে সর্বোচ্চ শিখরে নিয়ে তাকে খ্যাতিমান, প্রশংসার যোগ্য, সুখ্যাতি যাই বলেন, সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে যে ব্যক্তি সচেতন, সজাগ এবং নিজের প্রতি যত্নশীল থাকে, সে অন্যভাবে নিজেকে আর ভাইরাল করার জন্য, নিজেকে অর্থশালী করবার জন্য, নিজেকে পরিচিতির জন্য অন্য কোনো পথ বেছে নেয় না। তারা নিজেরা নিজেদের অবস্থান থেকেই পৃথিবীর সম্মানী, খ্যাতি এবং পরিচিতি মুখ হয়ে ওঠে। আমি যদি আমার দেশের কথা বলি, ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কিন্তু তিনি যেটা নিয়ে শুরু করেছিলেন সেটা নিয়ে তার জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন। কিন্তু অন্যদিকে যদি আমি উদাহরণ দেই, পাকিস্তানের ইমরান খান এক বিশ্বজয়ী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তার পেশা দিয়ে, তার ক্রিকেটের জীবন দিয়ে, কিন্তু রাজনীতিতে যাবার পরে সেই জায়গাটা কদর বেড়েছে, সম্মান বেড়েছে না কমেছে আমি জানি না। বাংলাদেশে সাকিব আল হাসান ক্রিকেট নিয়ে বিশ্বজগতের এক পরিচিত মুখ, ভালোবাসার স্থান দখল করেছিলেন বিশ্বময়। কিন্তু তার স্বগ্রহেই, ইমরান খানের মতো স্বগ্রহেই রাজনীতিতে এসে যে কলঙ্কের বোঝা কাঁধে তুলে নিয়েছেন, সারা বিশ্বে নিন্দিত হয়েছেন বলে আমার মনে হয় এখনো মাশরাফি বিন মুর্তজা, যাকে শোবার সময়ও একবার আমি নিজে দেখে শুইতাম এই ছেলেটাকে। রাজনীতিতে সে গেল নাকি এদেরকে রাজনীতির ভিতরে নিয়ে আসা হলো? রাজনৈতিক দলগুলো নিজেদের পরিচিতি পাবার জন্য, জনগণের ফেভারিট হওয়ার জন্য এই যে ব্যক্তিত্বগুলোকে রাজনীতিতে জড়িয়ে এদেরকে কলঙ্কময় জীবনের ভিতরে ফেলে দেওয়া হলো, এর দায়িত্ব কার? কিন্তু আমি যে পেশা নিয়ে কথা বলবো সেই দিকেই হাঁটি। ভারতের দেব শেঠি এক বাক্যেই চেনেন, তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। দেব শেঠি মানেই হার্ট স্পেশালিস্ট। তাকে ভালো জানে না, ভালোবাসে না এমনকি কোনো লোক আছে? কিন্তু যদি অমিত শাহর কথা বলি, ভারতের ঘৃণায় কারোর মুখ ফিরে যাবে, থুতু দেবে, জুতা তুলবে, কিন্তু সেটা দলের কাছে হয়তো সম্মানী ব্যক্তিত্ব। ফিরে আসি আমার দেশে। বর্তমান যে ঘটনা বাংলাদেশের 23 জুলাই মাইলস্টোনের যে দুর্ঘটনা, 19 তারিখে মাইলস্টোনের যে ঘটনা, যে দুর্বিষহ যন্ত্রণা, যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল, এর পরবর্তী যে কার্যক্রম, তার থেকেও আমরা আরও ব্যথিত হচ্ছি সরকারের বা রাষ্ট্রের যে দায়িত্ব সেখানকার কার্যক্রম দেখে। নিমতলার ট্র্যাজেডির কথা মনে আছে? আগুনের দগ্ধতে রুগীদের নিয়ে যে অবস্থা বারবার বাংলাদেশে সৃষ্টি হয়েছে। মাইলস্টোনের এই আহত বা অগ্নিদগ্ধ শিশুদের চিকিৎসার জন্য আজ কেন সিঙ্গাপুর থেকে ডাক্তার আনতে হচ্ছে, কেন ভারত থেকে ডাক্তার আসতে হচ্ছে? নিমতলা ট্র্যাজেডির পরে তো বাংলাদেশের বার্ন ইউনিট নিয়ে ঘুরে দাঁড়ানোর কথা এবং দাঁড়িয়েও ছিল, কিন্তু সেখানে আরও দক্ষ ডাক্তার, এই বার্ন ইউনিটের বার্ন বিষয়ক, অগ্নিদগ্ধ বিষয়ক আরও কেন ডাক্তার শক্তিশালী একটি অবস্থানে পৌঁছানো গেল না? আমি প্রসঙ্গ কেন বলছি? বিএনপির একজন ডাক্তার আছেন, ডাক্তার AZM জাহিদ। ডাক্তারি পেশায় কতটুকুন অগ্রগতি করেছেন উনি জানি না, কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার যে চিকিৎসক টিম বা
চিকিৎসক যে একটা কমিটি করা আছে, তার ভিতরে তিনি কি প্রধান অথবা একজন আমি জানি না, কিন্তু এই লোকটাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। তিনি যদি একজন পূর্ণাঙ্গ জ্ঞানী, বুদ্ধিদীপ্ত, সম্মানী ব্যক্তি হতেন, ডাক্তার হতেন, তিনি প্রথমে বিএমএ সংগঠিত করেছিলেন, সভাপতি ছিলেন, বদলি, নিয়োগ, প্রমোশন, বিভিন্ন বাণিজ্যে অর্থর জায়গাটায় উনি বসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন আছে, আমি সম্মান করি, তাকে জায়গা আছে। তার হুইল চেয়ার যদি ধাক্কাইতে হয়, বিএনপির কি টাকার কম? ম্যাডাম খালেদা জিয়াতে এত কি অসহায় যে তার এই হুইল চেয়ার ধাক্কাইতে হবে ডাক্তার জাহিদকে? তিনি প্রায় দেখবেন ম্যাডাম খালেদা জিয়ার তো হুইল চেয়ারটা ধাক্কায়। অর্থাৎ ব্যক্তিত্বহীনতার কত নিম্ন পর্যায়ে একজন ব্যক্তি পৌঁছে যায় রাজনীতি নামে এই নোংরামির ভিতরে ঢুকে। একজন বিজ্ঞ ডাক্তার, সম্মানী ডাক্তার, সে রুগী, সম্মানিত রুগী, ঠিক আছে, কিন্তু তার চেয়ার ধাক্কানোর জন্য আলাদা একজন লোকই থাকবে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই সেখানে স্পর্শ করবে না। একজন মহিলা সেখানে রাখা আছে, তো চেয়ার ধাক্কানোর জন্য একজন লোক রাখার দরকার না? একজন ডাক্তার, সে কেন, সে যেই হোক না কেন, নিজে হাতে চেয়ার ধাক্কাইতে হবে। অর্থাৎ নিজেদের যে পেশার যে অবক্ষয়, রুচিবোধের যে দুর্ভিক্ষ বাংলাদেশে সৃষ্টি হয়েছে, সেটাই রাজনীতির অবক্ষয়ের জন্যই সৃষ্টি হয়েছে। এই ডাক্তাররাই কেউ কেউ নিজের মানে ডাক্তারের ভিতরকার অনেক কথা আছে যে রিপ্রেজেন্টেটিভগুলা যে কি করে, ডাক্তারের বাসার বাচ্চাদের নোংরা কাপড় থেকে ধোয়া থেকে শুরু করে বাজার ঘাট সব এরা, মানে আমি সবার কর্মের প্রতি সম্মান রেখেই বলছি, করতে হয়, বাধ্য হয়। অর্থাৎ এই জগৎটা অনেকটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত আছে। কিন্তু এই জায়গায়ও বাংলাদেশের একজন সূর্য সন্তান ছিল, যে গোটা এশিয়ার ভিতরে বলতে বা পুরো পৃথিবীর ভিতরে বলতে দুই একজনের ভিতরে একজন। আমি কোনো পক্ষপাতিত্ব না, আমি যতটুকু জানি সেই জ্ঞান থেকেই বলছি। তিনি ডাক্তার সামন্তলাল। এই অগ্নিদগ্ধদের স্নেহের পরশ তার হাতে যে পেয়েছে, তার দিল, তার আত্মা, তার পরিবার সান্ত্বনার বাণী পেয়েছে। কিন্তু এই নোংরামি জগৎ, নোংরামি রাষ্ট্র, যে রাজনীতি, এই ব্যক্তিটাকে কলুষিত করে গেছে, কলঙ্কিত করে গেছে। আওয়ামী লীগ আর কোনো লোক পায়নি মন্ত্রী বানানোর। এই একজন অত্যন্ত সম্মানী, কর্মদক্ষ, স্নেহের পরশ দিয়া একজন ডাক্তারকে কেন আওয়ামী লীগ তার রাজনীতির ভিতরে নিয়ে, নোংরামের ভিতরে নিয়ে এই লোকটাকে কেন আজকে বাংলাদেশের এই মাইলস্টোনে অগ্নিদগ্ধ শিশুদের চিকিৎসা থেকে বঞ্চিত করছে? আমার মনে হয় তার নামে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি বা অর্থনৈতিক লেনদেনের যদি ষড়যন্ত্রমূলক বা উদ্দেশ্যমূলক না হয়, ব্যক্তি দলীয় চিন্তা করে ব্যক্তি আক্রমণ না হয়, এই লোকটা নিখুঁতি ছিলেন। যদি নিখুঁতি থেকে থাকেন, আমার যেটা ধারণা, আজকের এই দুঃসময় ভারত থেকে ডাক্তার আনতে হচ্ছে, সিঙ্গাপুর থেকে আনতে হচ্ছে, কিন্তু সামন্তলাল সাহেব কোথায়? তাকে রাষ্ট্র কেন এই নাগরিকদের সেবা থেকে বঞ্চিত রাখছে? একজন এই পর্যায়ে মানুষকে উন্নীত করতে হলে রাষ্ট্রের এই জনগণের পয়সার অনেক তার পিছনে খরচ হয়েছে, ব্যয় হয়েছে। তাকে ওই পর্যায়ে নিতে রাষ্ট্র কি তাকে অর্থকরী দেয় নাই? এখানে যাইতে তাকে তার পিছনে যে বেতন ভাতা, সুযোগ সুবিধা, এই রাষ্ট্রের নাগরিকদের পয়সায় না? তাহলে তাকে দিয়ে আজকে কেন নাগরিকদের সুবিধা থেকে তাকে বঞ্চিত রাখা হচ্ছে, জনগণকে বঞ্চিত করা হচ্ছে? আমি আশা করি নির্লজ্জ যেসব ডাক্তাররা ডাক্তারি পেশার নামে এইসব কলুষিত রাজনৈতিক ভিতরে ঢুকে রাজনৈতিক দলকে যেমন কলুষিত করছে নিজের পেশাকে বিক্রি করে, ঠিক তেমনি নিজের পেশাকে বিক্রি করে সুযোগ সুবিধা নেওয়ার নামে যারা রাজনীতির ভিতরে কীট পতঙ্গের মতো, কীট পোকার মতো পেশাকে ধ্বংস করছে, তাদেরকে ধিক্কার জানিয়ে আমি বলবো, যারা রাজনীতির বাইরে থেকে নিজের পেশাকে প্রতিষ্ঠিত করতে, নিজের পেশা দিয়ে মানব সেবা করতে চাই, তাদেরকে সেখানেই থাকতে দিন, তারা সেখানেই থাকুক। রাজনীতির এই কুলসিত ছায়া তাদের উপর যেন আর না নিপতিত হয়। এইসব নোংরামি পেশাজীবীদেরকে পেশার থেকে বের করে দিয়ে পেশাজীবীদেরকে মূল পেশার সাথে সম্পৃক্ত থাকতে দিন। আজকে বাংলাদেশ হারে হারে বুঝতে পারছে ডাক্তার সামন্তলালের
অনুপস্থিতি। আমি বর্তমান সরকারের কাছে বিনয় এবং বিনীত অনুরোধ রাখব, ডাক্তার সামন্তলাল যদি অপরাধী হয়েও থাকে জেলে দেন, তারপর তাকে জেল থেকে হাত করা লাগিয়েই সেই অবস্থায় বার্ন ইউনিটে রুগীদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন। রুগীরা উপকৃত হোক, এদেশের মানুষ, রুগীরা কিন্তু এদেশের মানুষ, তারা আওয়ামী লীগ না, তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় শিশুগুলা। অতএব একজন পরিষেবককে এইসব সাধারণ মানুষের সেবার দ্বার প্রান্ত পৌঁছাতে সকল হিংসা বিদ্বেষ ভুলে এই পেশাদারিত্বের প্রতীক ডাক্তার সামন্তলালকে বার্ন ইউনিটে উপস্থিত করে জনগণকে দেখান সে জনগণের অগ্নিদগ্ধ রোগীদের সেবা করছে। দেশের মানুষের আত্মায় শান্তি পাবে, বিবেকে শান্তি পাবে, বিবেকবোধের যে যন্ত্রণায় ভুগছে সেখান থেকে মুক্তি পাবে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কারোর সাথে বিদ্বেষ হিংসা নয়, সে ব্যক্তি ব্যক্তিত্ব নয়, রাজনীতিতে সে আসতে ইচ্ছুকও ছিলেন না, কিন্তু রাজনীতি তাকে কলুষিত করার অপচেষ্টা করেছে। রাজনীতি তাকে ব্যবহার করে সেই দলকে মানুষকে দেখিয়ে যে আমার দলে দেখো এই সব মানুষ, ভালো ভালো মানুষ আমার দলে, কিন্তু সে দলটি যে স্বৈরার শাসক ছিল এবং এই সব মানুষকে রাজনীতিতে না এসেও কোনো উপায় ছিল না, কারণ তাদের ঘাড়ের উপরে খড়গ ধরা ছিল। এটাও ভাবতে হবে, চিন্তা করতে হবে যে সরকার চাপ দিয়ে, ভয় ভীতি দেখিয়ে অনেককেই দিয়ে অনেক কিছু অপকর্ম করিয়েছে। সেই সব ক্ষেত্রগুলো তৈরি করে অনেক চিন্তাশীল ব্যাপার, গভীর ষড়যন্ত্রের ভিতরে ডুবে থাকলে হবে না। ষড়যন্ত্রের থেকে বের হয়ে মুক্ত মনা হয়ে যদি আপনারা গভীরভাবে দূরদর্শিতার সাথে ভেবে দেখেন, অনেক মানুষ আছে যারা জীবন বাঁচাতেই এই রাজনীতির সাথে সম্পৃক্ত হইতে বাধ্য হয়েছিলেন। তেমনি একজন ডাক্তার সামন্তলাল, আমি আশা করব, বিনীতভাবে অনুরোধ করব, এই ব্যক্তিটিকে মানুষের সেবা করার সুযোগ দিন। ধন্যবাদ।